আজকে আমি এক্সপ্লেন করব 2026-এ মুক্তি পাওয়া ইউফোরিয়া মুভির গল্প নিয়ে। এটা এমন একটা মেয়ের গল্প যার চোখে ছিল হাজারো স্বপ্ন, কিন্তু একদিন তার জীবনটাকে নরক বানিয়ে দেয় 5জন বন্ধু। তার সাথে করা সমস্ত অন্যায়, তার খুশি, আত্মবিশ্বাস আর সমস্ত স্বপ্নই কেড়ে নিয়েছিল। কিন্তু যে ছেলেটা সবচেয়ে বেশি অন্যায় তার সাথে করেছিল, তার নিজের মাই মেয়েটির পাশে দাঁড়ায় নিজের ছেলেকে শাস্তি দিতে। তবে হ্যাঁ, এমনই এক গল্প নিয়ে এসেছি তোমাদের মাঝে। তবে দেরি কিসের, একটা লাইক করে দাও, আমি গল্প শুরু করছি। গল্প শুরু হয় একটা হাইকোর্ট থেকে, যেখানে একজন আইনজীবী জজ সাহেবের কাছে একটি ফাইল নিয়ে আসে। আইনজীবী বলে, জজ সাহেব, বিদ্যা নামের একজন মহিলা একটি কেস ফাইল করেছে, কিন্তু সেটা অন্য কারোর উপর নয়, বরং নিজের উপরই করেছে। এই কথা শুনে জজ সাহেব কিছুটা অবাক হয়ে যায়, কেননা তার ক্যারিয়ার জীবনে এমন কেস কখনো দেখেনি যেখানে কেউ নিজেকে শাস্তি দেওয়ার জন্য নিজের ওপরই কেস করেছে। এদিকে বিদ্যার পরিপূর্ণ বিশ্বাস ছিল যে সে যা করেছে এটা ছোট কোনো অপরাধ নয়, বরং বিশাল বড় অপরাধ। আর যখন এই খবর কোর্ট থেকে বাইরে মিডিয়ার কাছে ছড়িয়ে পড়ে, তখন পুরো শহরই যেন কেঁপে ওঠে। সবার মনে হতে শুরু করে যে বিদ্যা নিশ্চয়ই কাউকে মার্ডার করেছে, এই জন্যই সে এখন নিজেকে আত্মসমর্পণ করতে এসেছে। বিদ্যা কি অপরাধ করেছে জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 6 বছর আগে, যেখানে বিকাশ নামের একটা ছেলেকে দেখানো হয়। বিকাশ একটা পাবলিক স্কুলে পড়ে, আর এই স্কুল অন্য কারো নয়, বরং বিদ্যার নিজেরই। আর বিকাশ তার একমাত্র সন্তান। বিদ্যা তার ছেলেকে এতটাই ভালোবাসতো, যার কারণে নিজের ছেলে বিকাশের নামে স্কুলের নাম রেখেছিল। কিন্তু বিকাশ আসলে মোটেও ভদ্র ছেলে ছিল না। সে ছিল 1 নম্বরে বখাটে। মাদকাসক্ত নেশার সাথে বিভিন্ন পার্টি করে বেড়ানোই ছিল তার একমাত্র নেশা। এমনকি স্কুলের ভেতরেও সে নেশা করত। এতটা কম বয়সে বিকাশ ভুল পথে পা বাড়ানোর পেছনে তার বাবা মাই দোষী ছিল, কেননা তার বাবা তাকে কখনো কোনো জিনিসের জন্য আটকায়নি। আর কয়েকজন বন্ধুকেও তার সঙ্গী বানিয়ে বিন্দাস মজা করে দিনের অধিকাংশ সময় কাটাতো। অন্যদিকে চিত্রা নামের একটা মেয়েকে দেখানো হয়, যে কিনা খুবই নম্র, ভদ্র আর শান্ত। পড়াশোনা করাই তার যেন নেশা। এছাড়াও সে ভীষণ মেধাবী একটা মেয়ে। তার একটাই স্বপ্ন ইউপিএসসি করা। পরিবারের সবাই তাকে চোখের মনি করে রেখেছিল, কেননা চিত্রা কখনো তাদের অবাধ্য হয়নি। একদিন সকালবেলা চিত্রার পরিবার নাস্তা করছিল, তখনই চিত্রার ফোনে তার বান্ধবী সোনালী কল দেয়। সোনালী চিত্রাকে একটা পার্টিতে আসার জন্য ইনভাইট করে, কিন্তু চিত্রা এক কথায় মানা করে দেয়। সোনালী তাই বুদ্ধি খাটিয়ে বলে, ঠিক আছে, তবে তুই একবার কল স্পিকারে দে। সোনালী খুব ভালো করে জানতো চিত্রা নিজের ইচ্ছেতে পার্টিতে আসবে না। আর স্পিকারে দেবার পর সোনালী সরাসরি চিত্রার বাবা মায়ের কাছে রিকোয়েস্ট করতে শুরু করে যে, আঙ্কেল প্লিজ চিত্রাকে পাঠিয়ে দিন না, আমরা একটা পার্টিতে যাচ্ছি। তবে আঙ্কেল, এটা কোনো নাইট পার্টি না, দুপুর 1টায় পার্টি শুরু হবে, আর বিকাল 4টা থেকে 5টার মধ্যে আমি চিত্রাকে বাড়ি পাঠিয়ে দেবো। এত করে বলার পর চিত্রার বাবা মা মেয়েকে সামান্য রিফ্রেশমেন্টের জন্য পার্টিতে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। কিন্তু বাবা মা জানতো না যে তার একটা হা শব্দই তাদের মেয়ের জীবন তছনছ করে দেবে। চিত্রা সেজেগুজে সেই পার্টিতে গিয়ে পৌঁছায়। সোনালী চিত্রাকে দেখে ভীষণ খুশি হয়, আর তাকে অনেক প্রশংসাও করে যে আজকে তাকে অসম্ভব সুন্দর লাগছে। দুজনে কথা বলার মাঝেই পার্টিতে বিকাশ সহ তার 4জন বখাটে বন্ধু চলে আসে। আসলে সোনালী এবং বিকাশ আগে থেকে বেশ ভালো বন্ধু ছিল। বিকাশ চিত্রার কাছে এসে ফ্লার্ট করে তার সাথে কথা বলতে শুরু করে। বিকাশের মিষ্টি কথায় চিত্রাও কিছুটা গলে যায়। এরপর সবাই একসাথে ডান্স করতে শুরু করে। কিন্তু যখন 4টা বাজে, তখন চিত্রা সোনালীকে বলে যে তাকে এখন বাড়ি ফিরে যেতে হবে। তাই সে পার্টি থেকে বেরিয়ে পড়ে। এরপর যখন চিত্রা বাসায় আসে, তখন রাত 8টা বাজে। কিন্তু প্রশ্ন হলো, সে তো পার্টি থেকে বেরিয়েছিল 4টায়। যাই হোক, এই 4 ঘন্টা কি হয়েছে একটু পরে জানতে পারবো। এরপর চিত্রা বাড়ির দরজা দিয়ে ভেতরে ঢুকে, কিন্তু সে কারোর সাথে একটি কথাও বলে না। না বলেই সে রুমের ভেতরে চলে আসে। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন একটা জ্যান্ত লাশ। চিত্রাকে দেখে বাবার মনে হয় যে মেয়ে হয়তো পার্টি থেকে এসেছে, এই জন্য হয়তো অনেক ক্লান্ত। কিন্তু আসল সত্যিটা তো অন্য কিছু ছিল। ঘরের দরজা বন্ধ হতেই চিত্রা মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ে। যখন সে শাওয়ার নিতে যায়, তখন তার শরীর থেকে রক্ত ঝরছিল। এছাড়াও ভারী কোনো নেশার কারণে তার মাথা চক্কর দিচ্ছিল। এরপর শাওয়ার থেকে বেরিয়ে যখন সে শুয়েছিল, তখনই সোনালীর কল আসে। সোনালী ঠান্ডা গলায় বলে, চিত্রা, তুই কি ইনস্টাগ্রাম চেক করেছিস? ওই ছেলেরা তোর একটা নোংরা ভিডিও বানিয়েছে, আর সেটা এখন ইন্টারনেটে আপলোড করে দিয়েছে। এটা শুনতেই চিত্রা যেন পা থেকে মাটি সরে যায়। সে কাঁপতে কাঁপতে ইনস্টাগ্রাম খোলে। এরপর সেখানে সে নিজের সেই নোংরা ভিডিও দেখতে পায়। সেই ভিডিওতে বিকাশ এবং তার 4 বন্ধু মিলে চিত্রার সাথে এক জায়গায় সেই নোংরা ও জঘন্য কাজ করছিল। ওদিকে বিকাশ এবং তার বন্ধুরা ভয় বসেছিল, কারণ তারা সবাই নেশায় ছিল। এবং সে নেশার ঘরে ধীরাজ নামের একটা বন্ধু ভুল করে সেই ভিডিও আপলোড করে দিয়েছিল। যদিও ধীরাজ যখন হুঁশে এসেছিল, তখন ভিডিওটা ডিলিট করে দিয়েছিল, কিন্তু ততক্ষণে
অনেক দেরি হয়ে গিয়েছিল। বিকাশ ভয় পেয়ে নিজের মোবাইল টয়লেটে ফেলে ফ্লাশ করে দেয়। প্রত্যেকে যে এত বড় জঘন্য খারাপ কাজ করেছে একটা মেয়ের সাথে, এটা নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না। তাদের শুধুমাত্র ধরা পড়া ভয় ছিল। পরের দিন রাতে চিত্রা পরিবারের সাথে বসে ডিনার করছিল। তাকে অন্যমনস্ক দেখে বাবা ভালোবেসে গায়ে হাত দিয়ে জিজ্ঞেস করে, মা তোমার কি হয়েছে? কিন্তু এতটুকু জিজ্ঞেস করতে চিত্রা হঠাৎ তার নিজের বাবার উপর চিৎকার করে ওঠে আর বলে, বললাম না আমার থেকে দূরে থাকো। তার চিৎকার শুনে বাবা মা স্তব্ধ হয়ে যায়। দুজনেরই মনে হতে শুরু করে যে তাদের মেয়ের সাথে খুব ভয়ানক কিছু করেছে, না হলে মেয়ে তো এমন ভাবে রিয়াক্ট করে না। জিজ্ঞেস করাতে চিত্রা তার মায়ের গলা জড়িয়ে ধরে সেই ভয়ানক রাতে সত্যিটা জানায়। সে কাঁদতে কাঁদতে বলে যে, মা আমি যখন সেদিন 4টায় পার্টি থেকে বেরিয়ে এসেছিলাম তখন আমি বাবাকে কল করেছিলাম, কিন্তু বাবা ফোন ধরেনি। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, তখনই বিকাশ আর তার বন্ধুরা গাড়ি নিয়ে আমার কাছে আসে আর জোর করে আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে। তাই বাধ্য হয়ে গাড়িতে উঠে পড়ি। শুরুর দিকে বিকাশ আমার সাথে খুব ভালোভাবে কথা বলছিল, কিন্তু তারপর তারা আমাকে কিছু একটা পান করার জন্য দেয়, যা খেয়ে আমার মাথা করতে শুরু করে। এরপর তারা আমাকে অদ্ভুতভাবে স্পর্শ করতে শুরু করে। আমি চিৎকার করে গাড়ি থামাতে বলি, কিন্তু তারা গাড়ি থামায়নি। তারা আমাকে শহর থেকে দূরে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। তারপর ওই জায়গায় 5 জন মিলে একে একে আমাকে পশুর মতো ধর্ষণ করে। এরপর যখন নরপিশাচদের মন ভরে যায় তখন আমাকে একটা রাস্তায় ফেলে পালিয়ে চলে যায়। মেয়ের মুখে এইসব কথা শুনে তার পা থেকে মাটি সরে যায়। এই কথার পর বাবার রক্ত মাথায় চড়ে বসে, তাই সে তখনই ডাক্তারকে কল করতে যায়। কিন্তু চিত্রা তখনই চোখ মুছে বলে, বাবা আমি ডাক্তারের কাছে যাব না, আমি পুলিশ স্টেশনে যাব। আমাকে ওই পশুদের শাস্তি দিতেই হবে। এরপর বাবা মা চিত্রাকে নিয়ে পুলিশ স্টেশনে যায়, কিন্তু চিত্রা অনেক ভয় পেয়েছিল, যে কারণে সে পুলিশের সামনে কিছুই বলতে পারে না। পুলিশ বুঝতে পারে চিত্রা মানসিকভাবে ভেঙে পড়েছে, আর এই সমস্ত কেস হ্যান্ডেল করার জন্য পুলিশ চিত্রাকে একটি বিশেষ কাউন্সিলিং সেন্টারে পাঠায়, যেখানে একজন মহিলা অফিসার চিত্রাকে সান্ত্বনা দেয় আর নির্ভয়ে বলতে বলে সেদিন আসলে কি হয়েছিল। এরপর চিত্রা সমস্ত ঘটনা অফিসারকে খুলে বলে। পুলিশ এসব জানা মাত্রই অ্যাকশনে নেমে পড়ে। রাতারাতি শহরের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে আর এক এক করে 5 জনকে গ্রেফতার করে। পরদিন ইন্সপেক্টর জয়দেব মিডিয়ার সামনে একটি প্রেস কনফারেন্সের ডাক দেয়। মিডিয়ার সমস্ত কর্মীরা জয়দেবের উপর প্রশ্নের বন্যা বইয়ে দেয়। শহরে এত ছোট ছোট বাচ্চারা এত ভয়াবহ ক্রাইম কিভাবে করছে? তখন ইন্সপেক্টর জয়দেব মিডিয়ার সামনে ভয়ানক সত্যি কথা বলে যে, আপনাদের কি সাইকো সোহেলের কথা মনে আছে? 6 বছর আগে কিছু স্কুল পড়ুয়া বাচ্চা মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিল, আর সেই অ্যাক্সিডেন্টে গাড়িতে থাকা সব মানুষই মারা গিয়েছিল, কিন্তু যে গাড়ি চালাচ্ছিল সোহেল সে বেঁচে গিয়েছিল, আর তার বয়স কম হওয়ার কারণে সে এখনো শাস্তি পায়নি। আজ সেই সোহেল সব সীমা পার করে দিয়েছে এবং সে এখন জেলে আছে। এসব অপরাধের জন্য দায়ী আসলে বাচ্চারা নয়, বরং এদের বাবা মা, যারা নিজেদের বাচ্চাদের দেখে শুনে রাখেনি, ভুল কোনটা সঠিক কোনটা দেখায়নি, খারাপ পথে যেতে আটকায়নি। জয়দেব মিডিয়ার সামনে ওই 5 জন ছেলের নাম এবং তাদের বাবার নাম বলে দেয়। জানা যায় তারা প্রত্যেকে শহরে বড় বড় মন্ত্রী আর কোটিপতি। মিডিয়ায় নাম আসলেই 5 জনের বাবাদের কপালের ঘাম ছুটে যায়। এদিকে শহরে যখনই কোনো মেয়ের সাথে ভুল কিছু হতো তখন বিদ্যা মানে বিকাশের মা সবচেয়ে আগে এগিয়ে এসে ন্যায়ের জন্য দাবি জানাতো। কিন্তু আজ তো তার নিজের ছেলেই একটা জঘন্য কাজ করেছে। স্কুলে গেলে সমস্ত বাচ্চারা ছিছি করতে শুরু করে। এতে করে বিদ্যার বিবেক যেন নাড়া দিয়ে ওঠে, তাই তৎক্ষণাৎ সে রিজাইন দিয়ে দেয়। বাড়ি ফিরে বিদ্যার স্বামী বিবেকের কাছে গিয়ে বলে, আজ লাই পেয়ে পেয়ে তোমার সন্তান এমনটা হয়েছে। বিবেক বলে, ভুল কি শুধু আমারই? তুমি তো নিজের স্কুলকে র্যাঙ্ক করানোর চক্করে নিজের ছেলেকে দেখে শুনে রাখতে পারোনি। এভাবেই দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। এদিকে পুলিশ স্টেশনে খেলা যেন শুরু হয়ে গিয়েছিল। মানে হলো সমস্ত ধনী বাবারা নিজেদের সন্তানকে জেল থেকে ছাড়ানোর জন্য তাদের পুরোপুরি চেষ্টা করছিল। জেলের ভেতরে পুলিশ 5 জনকে গরম গরম ডিম দিচ্ছিল, কিন্তু এতেও কেউ মুখ খুলছিল না। তখন ইন্সপেক্টর জয়দেব একটা প্ল্যান করে আর 5 জনকে পেটানো বন্ধ করে দেয়। এদেরকে 2 দিন ধরে শুধু পিটিয়ে গরম ডিমই দিচ্ছিল, খাবার আর দিচ্ছিল না। এই জন্য সবাই অনেক ক্ষুধার্ত ছিল। তাই জয়দেব প্রত্যেকের সামনে বিরিয়ানির প্যাকেট রাখে, কিন্তু জয়দেব বলে, আগে বিকাশ খাবে, তারপর তোমরা সবাই। বিকাশ ক্ষুধার্ত নেকড়ের মতো বিরিয়ানি খেতে শুরু করে। 1 প্লেট 2 প্লেট, এরপর পেট ফুল হয়ে যায়। কিন্তু জয়দেব তখনও থামে না। সে জোর করে 3য়, 4র্থ এবং 5ম প্লেট বিরিয়ানি ঠেসে খাওয়াতে শুরু করে। এতে বিকাশের অবস্থা খারাপ হয়ে যায়। বাকিদেরও ভয় দেখে খাওয়ানো শুরু করে দেয়, যতক্ষণ না তাদের বমি চলে আসে। এমন বিরিয়ানি টর্চার দেখে সবাই ভয়ে কাঁপতে শুরু করে, আর অবশেষে সবাই তারা নিজেদের অপরাধ স্বীকার করে নেয়। এরপর পুলিশ সবাইকে সেই নির্জন জায়গায় নিয়ে যায় আর দেখাতে বলে সেদিন চিত্রার সাথে ঠিক কিরকম বর্বরতা করা হয়েছিল। বাধ্য হয়ে সবাই জানায় সেদিন চিত্রার সাথে কি করেছিল তারা।
যাই হোক, এখন পুলিশের কাছে সমস্ত প্রমাণ জোগাড় ছিল, কিন্তু পুলিশের সবচেয়ে বড় মেডিকেল প্রমাণ দরকার ছিল, যেটা হলো স্পার্ম টেস্ট। আর এটা দিয়ে 100% প্রমাণিত হয়ে যাবে যে তারাই চিত্রার জীবন নরক বানিয়ে দিয়েছে। সবার টেস্ট হতে শুরু করে, কিন্তু যখন বিকাশের পালা আসে তখন তার ভয় লাগতে শুরু করে। বিকাশ টেস্ট থেকে বাঁচার জন্য ওয়াশরুমের বাহানা করে ভেতরে চলে যায়, আর সেখানে রাখা একটা কেমিক্যালের বোতল খেয়ে নেয়। কেমিক্যাল খাওয়া মাত্রই বিকাশের মুখ থেকে ফেনা বের হতে শুরু করে। এতে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। পুলিশ এমনটা দেখে তাকে হসপিটাল নিয়ে যায়। যখন এই খবর বিকাশের বাবা মা জানতে পারে তখন তার ছুটে হসপিটাল চলে আসে, কিন্তু ছেলের এমন অবস্থা দেখে বিদ্যার চোখে এক বিন্দু পরিমাণও পানি ছিল না, তার চোখে ছিল শুধুই ঘৃণা। বিদ্যা ছেলের চোখের দিকে তাকিয়ে বলে যে তুই যা করেছিস তার শাস্তি তুই নিশ্চয়ই পাবি, এর জন্য আমি চাই তোর ফাঁসি হোক, তুই ফাঁসিরই যোগ্য। যাই হোক, কেমিক্যাল খাওয়ার পর বিকাশের প্রাণ তো বেঁচে যায়, কিন্তু এবার পালা আদালতের বিচারের। শহরের সবচেয়ে বড় হাইকোর্টে প্রথম শুনানি শুরু হয়, যেখানে কাঠগড়ায় চিত্রা দাঁড়িয়েছিল। জজ সাহেবের আদেশে চিত্রা ভয় না পেয়ে কাঁদতে কাঁদতে সেদিনের ঘটে যাওয়া সমস্ত সত্যিটা বলে দেয়, যে এই 5 জন নরপিচাস তার সাথে কি কি করেছিল। কিন্তু তখনই প্রতিপক্ষের উকিল জজ সাহেবকে বলে যে জজ সাহেব, আমার মক্কেলদের ওপর যে অভিযোগ উঠেছে এর কোনো সলিড প্রমাণ নেই। আমি কোর্টকে একটি সিসিটিভি ফুটেজ দেখাতে চাই, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে এই মেয়েটি নিজের ইচ্ছায় এই ছেলেদের গাড়িতে উঠে বসেছিল। আর চিত্রার শরীরের যে দাগ সেগুলো জোর জবরদস্তি নয়, বরং লাভ বাইটসও তো হতে পারে যে চিত্রা এই সব কিছু নিজের ইচ্ছা থেকে আনন্দ পাওয়ার জন্য করেছে। উকিলের এই নিকৃষ্ট কথা শুনে চিত্রার বাবা মায়ের রক্ত গরম হয়ে যায়, কিন্তু আইন তো আর অন্ধ নয়। জজ সাহেব পুলিশকে অর্ডার দেয় যেন পরবর্তী শুনানিতে এই কেসের কোনো সলিড এভিডেন্স কোর্টে পেশ করা হয়। পরবর্তী শুনানির আগে ওই 5 জন নরপিচাসের মধ্যে একজনের বাবা টাকার বান্ডিল আর সোনার বিস্কুট নিয়ে চিত্রা বাবা মায়ের কাছে যায়। আসলে সে টাকা দিয়ে পুরো কেসটাকে ধামাচাপা দিতে চাইছিল, কিন্তু চিত্রার বাবা নিজের মেয়ের হারিয়ে যাওয়া ইজ্জত টাকা দিয়ে ফেরত আনতে চায় না, তিনি চায় ন্যায্য বিচার। তাই সে ছেলের বাবাকে কলার ধরে জোরে একটা থাপ্পড় মেরে দেয়, এরপর তাড়িয়ে দেয়। এরপর আসে কোর্টের দ্বিতীয় শুনানি। পুলিশ এবার জজ সাহেবের সামনে এমন একটি এভিডেন্স পেশ করে যা দেখে কোর্টরুমের সবার আত্মা কেঁপে ওঠে। আর এটা অন্য কোনো প্রমাণ নয়, বরং সেই ইনস্টাগ্রামের বিকাশের বন্ধু যে ভিডিও পাবলিক করেছিল সেই ভিডিওটা। এই ভিডিও পুলিশের কাছে কিভাবে পৌঁছালো একটু পরে জানতে পারবো, দেখতে থাকো। এমন নৃশংস ভিডিও কোর্টের স্ক্রিনে চলে। এই ভিডিও দেখার পর জজ সাহেব উকিলের কথা একটাও শোনে না। জজ নিজের রায় শোনায় যে এই 5 নরপিচাসের 20 বছরের কঠোর সাজা দেওয়া হলো। অন্যদিকে প্রত্যেকটা ছেলেদের ধনী বাবারা পুলিশ ডিপার্টমেন্টের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করে, এমনকি ইন্সপেক্টর জয়দীপকেও, যিনি তাদের ছেলেকে ধরিয়ে দিয়েছিল, তার উপর মিথ্যা অভিযোগ দিয়ে তাকেও সাসপেন্ড করিয়ে দেয়। এরপর 5 জনকে আলাদা আলাদা জেলে পাঠিয়ে দেওয়া হয়। বিকাশকে যে জেলে পাঠানো হয় সেখানে তার দেখা হয় সাইকো সোহেলের সাথে। আর এটা সেই সোহেল যে 6 বছর আগে মদ্যপান করে অ্যাক্সিডেন্ট করেছিল। সাইকো সোহেল এতদিনে জেলের ভেতরে সবাইকে ভয় দেখিয়ে হাতের মুঠোয় রেখেছিল। রাতে বিকাশ চুপচাপ নিজের ছেলে বসেছিল, তখন সোহেল তার সাঙ্গুপাঙ্গ নিয়ে সেখানে চলে আসে আর কারণ ছাড়াই বিকাশকে পেটাতে শুরু করে। কিন্তু বিকাশও দমে যাওয়ার পাত্র ছিল না, সেও পাল্টা আঘাত করে কাবু করে দেয় সোহেলকে। পুরো জেলে থাকা কয়েদিরা অবাক হয়ে যায় যে একটা নতুন ছেলে এসে সাইকো সোহেলকে এইভাবে পিটিয়ে দিল। এরপর গল্প 6 বছর পর দেখানো হয়। এখন বিকাশ অনেকটা বড় হয়ে গিয়েছে। বিদ্যা প্রথমবার নিজের ছেলের সাথে দেখা করতে জেলে আসে। বিদ্যা কোর্টে আর্জি জানিয়ে বিকাশকে এক্সাম দেওয়ার জন্য 3 মাসের বেলে মুক্তি পাইয়ে বাইরে বের করে আনে। কিন্তু যখন বিদ্যা বিকাশকে নিয়ে নিজের সাথে যাচ্ছিল তখন একজন পুলিশকর্মী বিদ্যাকে সতর্ক করে দিয়ে বলে যে ম্যাডাম, যে ছেলেকে আপনি বেল পাওয়াচ্ছেন সে এখন আপনার ছেলে নয়। আপনার হয়তো মনে হচ্ছে যে 6 বছর জেলে থাকার কারণে সে শুধরে গিয়েছে, কিন্তু এটা আপনার সবচেয়ে ভুল ধারণা। সে পুরোপুরি বদলে গিয়েছে আর আপনি তার ভয়ঙ্কর রূপ সহ্য করতে পারবেন না। আসলে সেই পুলিশকর্মী সত্য কথাই বলেছিল। যখন বিদ্যা বিকাশকে গাড়িতে বসিয়ে বাড়ি নিয়ে যাচ্ছিল তখনই ট্রাফিক সিগন্যালে বিকাশ গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়। এরপর বিকাশ নেশায় ডুবে থাকা একটা বন্ধুর কাছে যায় আর সেও জম্পেশ নেশা করতে শুরু করে। বিদ্যা পাগলের মতো তার পিছু ধাওয়া করে সেখানে চলে আসে আর বিকাশকে নেশাগ্রস্ত অবস্থায় একটা মেয়ের সাথে দেখে কিছুক্ষণের জন্য থ হয়ে যায়। এরপর যেমন তেমন করে বিদ্যা বিকাশকে টেনে হিচড়ে বাড়ি নিয়ে আসে। আসলে এদিকে বিকাশের জেলে যাওয়ার পর বিদ্যা আর বিবেকের ডিভোর্স হয়ে গিয়েছিল। বাড়িতে আনার পর বিদ্যা নিজের হাতে বিকাশকে খাবার খাইয়ে দেয় আর তাকে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু সকালবেলা যখন বিদ্যা বিকাশের ঘরে যায় তখন সে বিছানায় বিকাশের সাথে একটা মেয়েকে শুয়ে থাকতে দেখে। এটা দেখে তো তার হোশ উড়ে যায়। বিদ্যা রেগে তাদের উপর বালতি ভর্তি পানি ঢেলে দেয় এবং বিকাশকে বলে যে তুই এখনই বইপত্র নিয়ে ছাদে আয়। বিকাশ ছাদে আসার পর বিদ্যা বিকাশের সামনে বইয়ের স্তূপ লাগিয়ে দেয়। বিকাশ হাসতে হাসতে বলে, মা, আমি এখানে পড়াশোনা করতে আসিনি বা এক্সামও দিতে আসিনি। আমি এই যে 3 মাস পেয়েছি আমি এই সময়টা এনজয় করতে চাই।
কারণ 3 মাস পর তো আমাকে আবার জেলেই যেতে হবে, তো আমি পড়াশোনা করে কি বা উদ্ধার করব। এগুলো বলে বিকাশ নিজের সমস্ত বই আগুন লাগিয়ে দেয়। এরপর বিদ্যা যখন বিকাশের ব্যাগ চেক করে তখন সেখানে প্রচুর পরিমাণে ড্রাগস আর মাদকদ্রব্য পায়। বিদ্যা বোঝে যায় বিকাশ এখন পুরোপুরি তার হাত থেকে বেরিয়ে গেছে। এদিকে বিকাশ ড্রাগস কেনার জন্য শহরের একটি বড় আস্তানায় যায়, যেখানে জামিল নামের একজন ড্রাগ ডিলার আরেকজন ডিলারের সাথে ডিল করছিল। কিন্তু জামিল খুব চালাক ব্যক্তি ছিল, সে ওই অজানা ডিলারকে চিনে ফেলে এবং বলে যে তোকে তো ড্রাগ ডিলার মনে হচ্ছে না, তুই কি একজন পুলিশ? জামিল গুলি করার আগেই পুলিশকর্মী জামিলের মাথা উড়িয়ে দেয়। এই পুলিশকর্মী অন্য কেউ নয় বরং ইন্সপেক্টর জয়দেব ছিল, যাকে 6 বছর আগে সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু সে এখন বড় ডিপার্টমেন্টের হেড হয়ে গিয়েছে। বিকাশ জয়দেবকে দেখে চমকে যায়। তখনই জয়দেব বিকাশকে কলার ধরে সরাসরি বিদ্যার কাছে নিয়ে যায়। জয়দেব বিদ্যাকে পরিষ্কার ভাষায় বলে যে তোমার ছেলের জন্য এটা লাস্ট ওয়ার্নিং, যদি একে আমি আবারও রাস্তায় বখাটেপনা করতে দেখি তো আমি এর সরাসরি এনকাউন্টার করে দেব। এরপর বিকাশ বাড়ি থেকে বাইরে যেতে পারতো না, তাই সে নিজের বাড়িকে একটা বার বানিয়ে নেয়। সে তার সমস্ত নেশার বন্ধুদের বাড়িতে ডেকে জোরে মিউজিক বাজিয়ে বাড়িতে নেশার পার্টি শুরু করে দেয়। রাতে যখন বিদ্যা বাড়ি পৌঁছায় তখন নিজের বাড়ির এই অবস্থা দেখে তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। বিদ্যা নিজের লকার থেকে একটি রিভলভার বের করে গুলি চালায়। গুলির আওয়াজ শুনে বিকাশের সমস্ত বন্ধুরা নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বিকাশ সেই সময় ড্রাগসের হাই ডোজে ছিল, তার মস্তিষ্ক কাজ করছিল না। সে নেশায় ঝুমতে ঝুমতে নিজের মায়ের কাছে এসে বলে ওদের কেন তাড়াচ্ছ, একটা কাজ করো না, আমাকেই গুলি করে দাও, এতে তো খেলাই খতম হয়ে যাবে। বিকাশ নেশায় এতই পাগল হয়ে গিয়েছিল যে এটাও ভুলে যায় যে তার সামনে তার আপন মা দাঁড়িয়ে আছে। সে নিজের মায়ের থেকে বন্দুক ছিনিয়ে নেয় আর তার খুব কাছে আসতে শুরু করে আর অভদ্রতা শুরু করে। এটা দেখে তো বিদ্যার আত্মা কেঁপে ওঠে। বিদ্যা বিকাশকে জোরে ধাক্কা দেয় এবং কাঁদতে কাঁদতে বলে যে ভালো হতো যদি আমি তোকে জন্মই না দিতাম। যদি এই দুনিয়াতে কারোর সবচেয়ে নিকৃষ্ট সন্তান থাকে তবে সেটা তুই। আমার তোকে নিজের ছেলে বলতেও লজ্জা হচ্ছে। বিদ্যার রাগে বিকাশের মাথায় মদের বোতল ভেঙে দেয়, এরপর ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয়। মাঝরাতে রাস্তায় পড়ে বিকাশ বুঝতেই পারছিল না যে এখন কোথায় যাবে, কি করবে। এছাড়াও মায়ের বলা সেই কথাগুলো তার মাথায় হানা দিতে শুরু করে। এতে তার ভেতর সমস্ত নেশা এক ঝটকায় কেটে যায়। এরপর সে নিজের ভুল বুঝতে পারে। পরদিন সকালে বিকাশ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে আর বাড়ি ফিরে এমন একটা দৃশ্য দেখবে সে কখনো চিন্তাও করতে পারেনি। তার মা বিদ্যা যে আজ পর্যন্ত মদ স্পর্শ করেনি, সে মদের খালি বোতলের মাঝে নেশাগ্রস্ত অবস্থায় মেঝেতে পড়েছিল। নিজের মায়ের এই অবস্থা দেখে বিকাশের মন ভেঙে যায়। সেই মুহূর্তে বিকাশ কসম খায় যে সে আর কখনো মদ এবং ড্রাগস স্পর্শ করবে না আর নিজের এক্সামে ফোকাস দিয়ে নিজেকে একটা ভালো মানুষ তৈরি করবে। সে নিজের মাকেও এই কথা জানায়। অন্যদিকে জয়দেব জেলের ভেতরে সাইকো সোহেলের সাথে একটি মিটিং করে, যেখানে সে সোহেলকে বলে যদি তুই শহরের সমস্ত ড্রাগ রুটের লিস্ট আমাকে দিস তো আমি তোকে জেল থেকে বের করে দেবো। সাইকো সোহেল একটি শর্ত দেয় আর বলে আমি সমস্ত ড্রাগ মাফিয়াদের শেষ করে দেব, কিন্তু বদলে আমার সবচেয়ে বড় শত্রু বিকাশকে চাই, আমি তাকে নিজের হাতে মারতে চাই। কিন্তু এদিকে তো বিকাশ পুরোপুরি শুধরে গিয়েছিল। এক্সামের ঠিক একদিন আগে সে কিছু কাজের জন্য বাইরে চলে যায়। তখনই তার মায়ের কল আসে যে তাড়াতাড়ি বাড়ি চলে আয়। তখনই রাস্তায় বিকাশের দেখা হয় পুরনো বন্ধু ধীরাজের সাথে। আর এটা সেই বন্ধু ছিল যে চিত্রার ভিডিও আপলোড করেছিল, আর সেও বেল পেয়ে বাইরে বেরিয়ে এসেছিল। ধীরাজ বিকাশকে এমন একটি সত্য কথা জানায় যেটা শুনে বিকাশের পায়ের তল থেকে মাটি সরে যায়। ধীরাজ বলে যে তুই জানিস আমাদের সবার বাবারা আমাদের কোর্ট থেকে বাঁচানোর জন্য পুরোপুরি চেষ্টা করছিল, কিন্তু তোকে যে জেলে পাঠিয়েছে সে আর অন্য কেউ নয়, তোর মাই ছিল। তুই যে মোবাইল ফ্ল্যাশ করে দিয়েছিলি সেটা তোর মা পেয়ে গিয়েছিল, আর তোর মাই চিত্রার সাথে করা আমাদের ভিডিও বের করে কোর্টে এভিডেন্স হিসাবে জমা দিয়েছিল। এই সত্যি শুনে বিকাশের যেন মাথা কাজ করে না। সে নিজের বাইক স্টার্ট করে পাগলের মতো এগিয়ে যেতে শুরু করে। রাস্তায় হঠাৎ সাইকো সোহেল তার মুখোমুখি হয়। দুজন দুজনকে মারতেই যাবে, পুলিশ এসে তাদের স্যারেন্ডার করতে বলে, কেননা সোহেলকে তো মুক্ত করে পুলিশ সবসময় তার উপর নজর রাখছিল। পুলিশকে দেখে সাইকো সোহেল পালিয়ে নিজের আস্তানায় চলে যায় আর একটা পেন ড্রাইভ করে শহরের সমস্ত ড্রাগ রুটের ডাটা সেভ করে নেয় আর তার পোশাক গুন্ডাদের বলে সবকিছু পুড়িয়ে ছাই করে দাও। কাজ শেষ করে সোহেল বাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ একটা ট্রাক এসে তাকে জোরে ধাক্কা মেরে উড়িয়ে দেয়। ফলে সাইকো সোহেল সেখানেই রাস্তায় পড়ে ছটফট করতে করতে মারা যায়। এরপর পুলিশ এসে তার কাছ থেকে সেই পেন ড্রাইভ পায়। এরপর পরবর্তী 3 ঘন্টার মধ্যে পুলিশ শহরের সমস্ত ড্রাগস পুড়িয়ে ছাই করে দেয়। পরদিন সকালে বিদ্যা এক্সাম সেন্টারের বাইরে বিকাশের জন্য অপেক্ষা করছিল, কিন্তু বিকাশ এক্সাম দিতে আসে না, কেননা বিকাশ 3 মাস শেষ হওয়ার আগে চুপচাপ পুলিশ স্টেশনে গিয়ে নিজেকে স্যারেন্ডার করে দিয়েছিল। বিদ্যা নিজের ছেলের এমন ডিসিশনে পুরোপুরি ভেঙে পড়ে। এরপরই গল্প সেই জায়গায় যায় যেখানে বিদ্যা নিজের উপরই কেস ফাইল করেছিল।
বিদ্যা হাইকোর্টে জজের সামনে দাঁড়িয়েছিল। সে নিজের ওপর কেস করেছিল এই কারণেই, কারণ তার মনে হয়েছিল সে একজন মা হিসেবে নিজের ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারেনি। বিদ্যাকে দেখে কোর্টে বসা আর বাকি 4 জনের বাবা মাও নিজেদের জায়গা থেকে দাঁড়িয়ে পড়ে। তারাও সবাই কাঁদতে কাঁদতে জজ সাহেবের কাছে কবুল করে যে আমাদের বাচ্চাদের অপরাধের আসল দোষী আমরাই। আমরা কখনো তাদের বকা দেইনি, কখনো সঠিক পথ দেখাইনি। জজ সাহেব এসব দেখে ভাবনায় পড়ে যায় আর বলে যে এটা খুব ভালো কথা যে আপনারা নিজেদের ভুল স্বীকার করেছেন, কিন্তু আমাদের সংবিধানে খারাপ লালন পালনের জন্য কোনো শাস্তি নেই। এই কারণে কোর্ট আপনাদের শাস্তি দিতে পারবে না। বিকাশকে আবার জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ইন্সপেক্টর জয়দেব তাকে আটকায় আর বলে, বিকাশ তুমি একটা দ্বিতীয় সুযোগ পাচ্ছ। যদি তোমাকে কাগজে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটা সাইন করে দেয় তবে তুমি অন্য শহরে গিয়ে নিজের এক্সাম দিতে পারবে। কিন্তু বিকাশ কাঁদতে কাঁদতে বলে যে স্যার আমার দ্বিতীয় এক্সাম দেওয়ার দরকার নেই, আমি কোনো সুযোগই চাই না। আফসোস যখন ছোট ছোট ভুল করেছিলাম তখন যদি আমার বাবা মা থাপ্পড় মারতেন তবে আজ আমি এত বড় জানোয়ার হতাম না। কিন্তু তবুও ফর্মালিটির জন্য বিকাশকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে নিয়ে যাওয়া হয়। বিকাশ যেই না ডিএম এর কেবিনে ঢোকে আর তখনই তার পায়ের তলা থেকে মাটি সরে যায় আর তার চোখ থেকে অশ্রুর সমুদ্র বইতে শুরু করে। চেয়ারে বসা সেই ডিএম অন্য কেউ নয় বরং চিত্রাই ছিল। চিত্রা সেই ভয়াবহ কষ্ট আর ট্রমাটাকে নিজের শক্তি বানিয়েছিল। সে দিনরাত পরিশ্রম করেছে যার কারণে আজ সে এই শহরের সবচেয়ে বড় পাওয়ারফুল অফিসার হয়ে উঠেছে। চিত্রাকে আগেই জানানো হয়েছিল যে এটা সেই ছেলে যে তার জীবন বরবাদ করেছিল, কিন্তু চিত্রার মুখে কোনো রাগ ছিল না। সে নিজের চেয়ারে একটা পাথরের মতো শান্ত হয়ে বসেছিল। চিত্রা বিকাশের কাছে একজন অফিসারের মতো কিছু নর্মাল প্রশ্ন জিজ্ঞেস করে আর বিকাশ কাঁদতে কাঁদতে সেগুলোর উত্তর দেয়। চিত্রা একটু ইমোশন না দেখিয়ে চুপচাপ সেই অ্যাপ্রুভাল পেপারে সাইন করে দেয় এবং বিকাশকে যাওয়ার ইশারা করে দেয়। কেবিন থেকে বের হতেই বিকাশ মেঝেতে পড়ে যায়। সে তার মা বিদ্যার পায়ের মাথা রেখে হু হু করে কাঁদতে শুরু করে আর তার উপলব্ধি হয় যে সে কত বড় প্রতিভাবান এবং মহান মেয়ে জীবন বরবাদ করার চেষ্টা করেছিল। দূরে দাঁড়িয়ে চিত্রা সেই কান্নারত বিকাশকে দেখে এবং চুপচাপ সেখান থেকে নিজের কাজের জন্য বেরিয়ে যায় এবং গল্প এখানেই শেষ হয়। আমি একটা প্রশ্ন করব তোমাদের কাছে। প্রায় মুভিতে দেখানো হয় যে প্রতিটি মানুষের সূত্রে যাওয়ার একটি দ্বিতীয় সুযোগ পায়, কিন্তু সত্যিই কি বিকাশ আর তার বন্ধুরা যা করেছে তার জন্য তাদের ক্ষমা করে দেওয়া উচিত? কিছু অপরাধ এমন হয় যা শুধুমাত্র আইনের বিরুদ্ধে নয় বরং মানবতার বিরুদ্ধেও হয়। বিকাশ যতই কাঁদুক না কেন, সে যতই বদলে যাক না কেন, কিন্তু সত্য তো একটাই যে সেদিন রাতে যা ঘটেছিল তা কোনো ভুল ছিল না। যা একটা নিষ্পাপ মেয়ের ইজ্জত, তার ভরসা আর তার আত্মাকে কুড়ে কুড়ে খেয়েছিল। যে মেয়ে এতটা কষ্ট সহ্য করেছে সে তো নিজের জীবনে কোনো দ্বিতীয় সুযোগ পায়নি, তাই না? তো কেমন লাগলো আজকের এই গল্প? ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের বেশি বেশি শেয়ার করতে ভুলে যেও না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।